শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিকে মোহাম্মদপুরের শিক্ষার্থী জুবায়েদ হোসেন ইমন নামে 12 বছরের এক শিশু হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সহ 16 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া শেরেবাংলা নগর এলাকায় সিএনজি চালক শাহাবুদ্দিন হত্যার ঘটনায় শেখ হাসিনা ও সহযোগীদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ অভিযোগকারী আইনজীবী গাজী MH তামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তদন্ত সংস্থা গত রাত থেকেই তদন্ত শুরু করেছে। এই মামলাটি রেকর্ডের পরে তদন্ত সংস্থা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে ওনারা অলরেডি তদন্ত কাজ শুরু করেছেন। প্রতিবেদন পেয়ে চিফ প্রসিকিউটর এটাকে একটি ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দাখিল করবেন এবং ট্রাইব্যুনালে দাখিল করার সাথে সাথে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। এদিকে রাজধানী শেরেবাংলা নগর এলাকায় সিএনজি চালক শাহাবুদ্দিনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম। সিএমএম আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। বাদীর আইনজীবী বিষয়টি নিশ্চিত করেন। বাচ্চার মাও আছে এখানে, আমি এটা বিচার চাই, থানার পুলিশ যখন ফায়ার করতে করতে বাইরে যায়, 7 জন লোক মারা যায়। তার মধ্যে তার ধারে বাহিকতায় একজন হচ্ছে শাহাবুদ্দিন, তার বাবা হলে আবুল কালাম। আজকে আমরা 32 নম্বরে মামলা করেছি। এদিকে মোহাম্মদপুরের শিশু জুবায়েদ হোসেন ইমনকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 14 জনের বিরুদ্ধে সিআর মামলা করেন তার মামা। পরে মোহাম্মদপুর থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেন আদালত। হেলিকপ্টার উড্ডয়ন করছিল সেটা হচ্ছে রায়বেরেই, এবং ওখান থেকে শুট করার কারণে যে ভিকটিমের এক পাশ দিয়ে অর্থাৎ কানের উপর দিয়ে গুলিটা ঢুকে থুতনির নিচ দিয়ে বের হয়ে যায়। ওই থুতনির নিচ দিয়ে বের হওয়ার কারণে ওই ছেলেটা ভিকটিমটা স্পট ডেড হয়। মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মোস্তফা জালাল মহিউদ্দিন, আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক সহ আরও 8 জন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে গুলিতে শিশুদের নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের কেন নির্দেশ দেয়া হবে না এবং নিহত শিশুদের পরিবারকে 1 কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলের পরবর্তী শুনানির জন্য আগামী 5 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টারে গুলিতে নিহত প্রত্যেক শিশুর পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। রিটে হাইকোর্টের বিচারপতি নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া হত্যাযজ্ঞের স্বাধীন তদন্ত করতে আগামী সপ্তাহে দেশে আসছে জাতিসংঘ প্রতিনিধি দল, আর এতে সব ধরনের সহযোগিতা করবে অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা কূটনীতিক মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে নিজ মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। আরও জানাচ্ছেন আমিনা হীরা। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিক মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূতরা। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সাংবাদিকদের জানান, জাতিসংঘের অর্থায়নে সাম্প্রতিক হত্যাকাণ্ডের তদন্ত করবে তারা। গতকাল সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মানবাধিকার ও তদন্ত নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে জাতিসংঘের 15টি সংস্থা রয়েছে যারা এ সংক্রান্ত কাজ করে থাকে। তারাই আমাদের তদন্তে জনবল সহ অন্যান্য সহযোগিতা করবে। পরে রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূতরা জানান, ক্ষমতায় কে আসবে তাতে কিছুই যায় আসে না। অতীতের মতোই উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে থাকবে তাদের দেশ। Under the strategic partnership enshrined between the two countries,
Japan will continue its support for Bangladesh's development and prosperity. Diplomatic relations, it was, let me remind you, on January 25th, 1972, Moscow has always been and will remain a trusted friend of Dhaka. এদিকে পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিক মোহাম্মদ তৌহিদ হোসেন বৈঠক শেষে বলেন, বর্তমান সরকারও চায় জাতিসংঘ সাম্প্রতিক ঘটনার নিরপেক্ষ তদন্ত করুক। সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। এ সময় রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে উল্লেখ করে উপদেষ্টা জানান, যেহেতু রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আছে, তাই তা মাথায় রেখেই যতদূর সম্ভব দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে বাংলাদেশ। যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে, এবং আমাদের যা পজিশন, আমরা তো যুদ্ধ করতে যাব না কারোর সাথে, পারবো না। কাজেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। কারণ রাশিয়া আমাদেরকে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরাট সহায়তা দিয়েছে। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। পল্টন থানার রিকশা চালক হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালতে 10 দিনের রিমান্ড চেয়ে শুনানি করলে আদালত তা মঞ্জুর করেন। আরও জানাচ্ছেন নুসরাত শারমিন। আওয়ামী লীগ সরকার পতনের পর মাত্র 10 দিনের ব্যবধানে আন্দোলনে নির্বিচারে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানের পর বুধবার রাতে পল্টন থানার রিকশা চালক হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈকতকে। বৃহস্পতিবার বিকেলে পুলিশের প্রিজন ভ্যানে করে ডিবি কার্যালয় থেকে তাদের নেওয়া হয় ঢাকার সিএমএম কোর্টে। আদালতে আনা মাত্রই বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনতা। প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ছুটতে থাকে ডিম ও জুতা। পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করে এজলাসে নেয়ার পর 10 দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন বাদীপক্ষের আইনজীবীরা। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের নির্দেশেই গুলি চালিয়ে হত্যা করা হয় বহু ছাত্র ও সাধারণ মানুষকে। আসামি পক্ষের আইনজীবী থাকলেও 10 দিনের রিমান্ডই মঞ্জুর করেন আদালত। আসামিদের নির্দেশে হত্যাকাণ্ডের পাশাপাশি প্রতিমন্ত্রীর ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে উস্কানি দেওয়া হয় বলেও জানান আইনজীবীরা। এই আসামিগণ আন্দোলনের সময়, ছাত্র জনতা আন্দোলনের সময় বাংলাদেশের আইসিটি খাতে টেলিযোগাযোগ এবং মোবাইল নেটওয়ার্ক সব কিছুর নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সারা দেশকে, সারা পৃথিবীর সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছিল। মাননীয় আদালত উভয় পক্ষের শুনানি শেষে যে রিমান্ডটা অত্যন্ত যৌক্তিক এবং তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করে এই মামলার আরও যারা আসামি আছে তাদের নাম বাহির করে আনার জন্য প্রার্থনা মতে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত গত 19 জুলাই সন্ধ্যায় পল্টন এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের গোলাগুলির সময় গুলিতে নিহত হয় কামাল মিয়া নামে এক রিকশা চালক। এ ঘটনার পরদিনই পল্টন থানায় হত্যা মামলা দায়ের করে তার স্ত্রী ফাতেমা খাতুন। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। শুক্রবার নতুন করে শপথ নেবেন আরও 5 উপদেষ্টা। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে 22 জনে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা যায়, শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের 16 সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনবেন আপিল বিভাগ। অক্টোবরের শেষ সপ্তাহে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের ওপর শুনানি হবে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এদিন ধার্য করেন। আদালতে রিভিউ আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ।
শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টায় শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা। তারা বলেন, দেশের পরিস্থিতি যেন আর উত্তপ্ত না হয় সেজন্যই এই অবস্থান কর্মসূচি। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, প্রতি বিপ্লবের হুমকি দিলে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। আবু সাইদ অপু রিপোর্ট। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসে শাহবাগে মিলিত হয়। প্রতিবাদী স্লোগান, গান আর কবিতার ভাষায় ফুটে ওঠে বিপ্লবের চিত্র। বিবেক বোধ থেকে আজকে রাস্তায় নেমে এসেছি। আমরা কবিতা, গান, পথনাটকের মাধ্যমে এই ফ্যাসিবাদী খুনি হাসিনার যে অপতৎপরতা তার বিরুদ্ধে আমরা এই শাহবাগে আজকে সারা দিন এখানে অবস্থান করব। পরে সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বলেন, প্রতি বিপ্লবের হুমকি দিয়ে লাভ নেই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে ছাত্র জনতা আওয়ামী লীগকে অস্তিত্বহীন করে দেবে। আমরা স্পষ্ট করে বলি, কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি, আমরা বলে দিচ্ছি 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। আর এদিকে 15 আগস্টকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি যেন সহিংস রূপ ধারণ না করে সেজন্য ধানমন্ডি 32 সহ আশপাশের সড়কগুলোতে অবস্থান নেয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আমরা আজকে এখানে নিরাপত্তায় থাকবো, 32 নম্বরের নিরাপত্তায় থাকবো। আমরা তাজা রক্ত এখনো শুকায়নি রাজপথ থেকে। এই রক্ত শুকানোর আগেই, যেটা আরো 50 বছর আগে যে একটা শোক, এটা এখন এই শোক আমরা পালন করতে দেব না। ভলেন্টিয়ার হিসেবে আমরা রাস্তায় আসি যাতে কোনো প্রকার নাশকতা না হয়, সাধারণ জনগণের জানমালের কোনো ক্ষতি না হয়। আওয়ামী লীগের কিছু দুর্বৃত্তরা তারা সারা বাংলাদেশে কিছু অকৃতকর কাজ করার চেষ্টা করতেছে। এর বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা খুবই সতর্ক অবস্থান করতেছে। 16 বছর যাবৎ সমস্ত মিডিয়া আওয়ামী লীগকে নির্যাতন করার সুযোগ করে দিয়েছে এবং এখন চাই যে এরা ভদ্র হয়ে যাবে এবং জনগণের পক্ষে কাজ করবে। খুনি হাসিনার বিরুদ্ধে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ঢাকা মহানগরী ছাড়াও পার্শ্ববর্তী জেলা নেতাকর্মীরা অংশ নেন। রাষ্ট্র সংস্কারে অংশ নেওয়ার পাশাপাশি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সহ অন্য দেশপ্রেমিক ছাত্র সংগঠনগুলোর সাথে ছাত্রদল আগামীতে কাজ করবে বলে জানান তারা। দলীয় পরিচয় নয়, মেধার ভিত্তিতেই আবাসিক হলের সিট বরাদ্দ নিশ্চিত করার কথাও বলেন ছাত্রদল নেতারা। মাহবুব সৈকতের রিপোর্ট। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সকাল থেকেই মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে জড়ো হতে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, নগর এবং রাজধানীর পার্শ্ববর্তী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচি পালনের যথার্থতা উঠে আসে সংগঠনের সভাপতি আর সাধারণ সম্পাদকের কথায়। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে যে ছাত্র জনতাকে যেভাবে নির্বিচারে হত্যা করেছে তার প্রতিবাদে আজকে ঐতিহাসিক শহীদ মিনারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গণ অবস্থান কর্মসূচি শুরু করেছে। খুনি হাসিনা নয়, আরো যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিগত 15.5 বছরে আমাদের ছাত্রদলের যে সকল নেতাকর্মীদের গুম খুন করা হয়েছে তাদের বিচার অতি শীঘ্রই করতে হবে। আগামীতে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কথাও জানান ছাত্র নেতারা। আমরা বিশ্বাস করি শিক্ষার পরিবেশ মেয়েরা যেন হলে নিরাপদে পড়াশোনা করতে পারে। নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এতদিন আমরা বিভিন্ন হামলা মামলার জন্য ক্যাম্পাসে ঠিকমতো ক্লাস করতে পারিনি। আমরা চাচ্ছি যে ক্লাসে ফিরে যেতে, মেধার ভিত্তিতে সংগঠন তৈরি করতে। রাষ্ট্র সংস্কারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একসঙ্গে কাজ করার কথাও জানান তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম থেকে আমরা পাশে ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 31 জন নেতাকর্মী বিগত যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেখানে শহীদ হয়েছে। আগামী দিনে বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটা জায়গায়
আর কোনো বৈষম্য থাকবে না। হলগুলোতে প্রশাসনিকভাবে যেভাবে একজন ছাত্র সিটে ওঠে সেভাবেই উঠবে। শিক্ষার্থীরা তাদের একদম লিগ্যাল উপায় যৌক্তিকভাবেই তারা হলে অবস্থান করতে পারবে। সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি চলা অবস্থান কর্মসূচির বক্তব্যের মাঝে কবিতা আবৃত্তি, দেশের গান আর গণসংগীতের মাধ্যমে উজ্জীবিত রাখা হয় নেতাকর্মীদের। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা অফিস আদেশে তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ সিন্ডিকেট সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগে বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়। স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। এর আগে মঙ্গলবার স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে শুরুর একটি প্রস্তাব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এরও আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা, কিন্তু 11 আগস্ট থেকে শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। আইন অনুযায়ী কাজ করলে দুর্নীতি এমনিতেই কমে যাবে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রিন্সিপালটা ঠিক করতে পারলে দুর্নীতির জায়গা অনেকটা সীমিত হয়ে আসবে। এ সময় ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে তার দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথাও জানান স্থানীয় সরকারের এই উপদেষ্টা। তাকে ঘিরে যে চক্র, একটা দুর্নীতি চক্র যে গড়ে উঠেছিল, সেই চক্র ছড়ানো ছেটানো আছে, বিভিন্ন জায়গাতে আছে। তো সেগুলো আমরা একটু যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে দেখে তারপরে তাদের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি পদক্ষেপ সেই তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে আর কি। দেশের জনগণকে বাদ দিয়ে ভারতের সহায়তায় আওয়ামী লীগ ফের ক্ষমতায় আরোহণ করতে চায়, তাই এ দল ও শেখ হাসিনাকে হিটলারের মতো নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, সরকার যে দুর্নীতি ও লুটপাট করেছে সেই টাকা উদ্ধার করলে দেশের অর্ধেক সমস্যার সমাধান সম্ভব। নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতে দলটির সিনিয়র নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। টাকা সমস্ত বিদেশে পাচার হয়ে গেছে। এটা একটা সিম্পল, আরো অনেক আছে। এইভাবে বহু লোক চামচাগিরি করে শেখ মুজিবুর হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। টাকাগুলো আদায় করলে এখন যে বাংলাদেশে যে ক্রাইসিস, টাকার যে সমস্যা, সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। হিটলারের পার্টি জার্মানের রাজনীতি করতে পারে না, তার দলের লোকেরা রাজনীতি করতে পারে না। তো নাজি পার্টির মতো আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে বলে দাবি জানান বক্তারা। অ্যারোগেন্স, ভেঞ্জেন্স, অর্থাৎ সেই অহংকার, অহংকার আর প্রতিশোধ, শেষ মুহূর্ত পর্যন্ত তার মুখে সেই প্রতিশোধের জিজ্ঞাসায় স্পষ্ট করতে পারল। আল্লাহর কি হুকুম দেখেন, তাকে একেবারে পালিয়ে যেতে হলো আবার সেই জায়গায় যেখানে তার গোড়া কথা আছে। তোমরা তো বাংলাদেশে থাকতে পারো নাই,
কারণ তোমাদের দেশে তোমাদের ভয়, তোমরা যে অকাম করেছো, যে সুশাসন করেছো, তোমরা বাংলাদেশের জনগণ তোমাদেরকে আর বাংলাদেশে ঠাঁই দেবে না। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে শেখ হাসিনার পক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সকল সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়। সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদের সামনে স্থায়ী মঞ্চে বঙ্গবন্ধু সহ 15 আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রংপুরের পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে রংপুরের পীরগঞ্জের ফতেপুর জয় সদনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে জয় সদন প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে একটি শোক র্যালি বের হয়। মাদারীপুরে 15 আগস্টের শোক র্যালি করেছে আওয়ামী লীগ। শহরের মাদারীপুর সরকারি কলেজের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেয়। এছাড়া আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের র্যালিতে দেখা গেছে। র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে সহ অনেকে। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুn youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরের সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।